সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে একটি টপিক আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে আলোচনা শুরু করি। আজকে আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। তাহলে প্রথমে আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায় সেটা আমরা দেখি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলে। যেমন এক মোল সোডিয়াম থেকে একটি একটি করে ইলেকট্রন সরিয়ে এক মোল সোডিয়াম আয়ন তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ প্রথমে একটি নিরপেক্ষ পরমাণু নিলে যদি আমরা একক ধনাত্মক চার্জযুক্ত এক মোল আয়ন পাই, সেই ক্ষেত্রে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। আবার যদি সোডিয়াম আয়ন থেকে একটি ইলেকট্রন অপসারণ করে আমরা এক মোল সোডিয়াম 2+ আয়ন তৈরি করি, তাহলে যে শক্তির প্রয়োজন হবে তাকে বলা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে আমরা প্রথম আয়নীকরণ শক্তি কত পেলাম? 496 কিলোজুল পার মোল। মৌলের আয়নীকরণ শক্তি সাধারণত নিচের বিষয়গুলির উপর নির্ভর করে। এক হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক, পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তির হ্রাস ঘটে। দুই হলো পর্যায় ভিত্তিক সম্পর্ক, নিউক্লিয়াসের আধান বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আবার পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণুর অধিক সুস্থিতির কারণে পর্যায় ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। এখন আমি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আলোচনা করছি। পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তির হ্রাস ঘটে। তাহলে আমরা আয়নীকরণ শক্তি বলতে কি বুঝেছিলাম? যে একটি নিরপেক্ষ পরমাণু থেকে আয়ন তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয়। এখন ইলেকট্রন অপসারণ করতে হয় সর্বশেষ শক্তি স্তর থেকে। এখন এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণেই ইলেকট্রন সহজে অপসারণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে শক্তি প্রয়োগ করলে ইলেকট্রন অপসারণ করা সম্ভব হয়। তখন যেখানে কেন্দ্রের আর ইলেকট্রনের আকর্ষণ বেশি, কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে প্রোটন। এখন এই প্রোটন এবং সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটাকে আমরা অপসারণ করতে চাই, সেই ইলেকট্রনটার মধ্যে আকর্ষণ যে ক্ষেত্রে বেশি, সেই ক্ষেত্রে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি প্রয়োজন হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে কোন ক্ষেত্রে আকর্ষণ বেশি হবে? যেখানে দূরত্বটা কম আছে। এই ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব তুলনামূলকভাবে সোডিয়াম অপেক্ষা কম। সোডিয়ামের ক্ষেত্রে দূরত্বটা বেশি। এই জন্য লিথিয়ামের ক্ষেত্রে যে ইলেকট্রনটাকে অপসারণ করতে চাই, সেই ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণটা তুলনামূলকভাবে বেশি। এই কারণে এই লিথিয়ামের আয়নীকরণ শক্তিটা সোডিয়াম অপেক্ষা বেশি হবে, অর্থাৎ সোডিয়ামের আয়নীকরণ শক্তি লিথিয়াম অপেক্ষা কম। এরপরে পর্যায় ভিত্তিক সম্পর্ক
নিউক্লিয়াসের আধান বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে আমরা দেখছি ফ্লোরিন এবং অক্সিজেন উভয়েরই দুইটা করে শক্তি স্তর আছে, তাহলে তো আকার সমান হওয়ার কথা, কিন্তু আসলে সমান না। ফ্লোরিনের ক্ষেত্রে কেন্দ্রে আছে 9টা প্রোটন, অক্সিজেনের ক্ষেত্রে কেন্দ্রে আছে 8টা প্রোটন। এখন বহিস্থ সেলের ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের কেন্দ্রের আকর্ষণ বেশি হবে কার তুলনায়? অক্সিজেনের তুলনায়, কারণ অক্সিজেনের কেন্দ্রে আছে 8টি প্রোটন, ফ্লোরিনের কেন্দ্রে আছে 9টি প্রোটন। সেক্ষেত্রে ফ্লোরিনের কেন্দ্র কর্তৃক সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ অক্সিজেন অপেক্ষা বেশি। এই কারণে ফ্লোরিন থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে অক্সিজেনের তুলনায় বেশি শক্তির প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এই কারণে ফ্লোরিনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। কিন্তু আমরা পূর্বের স্লাইডে কি দেখলাম যে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রে ধনাত্মক চার্জের মান বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। সেই হিসাবে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। আমরা জানি যে কোনো অরবিটাল পূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল অর্থাৎ সুস্থিত। এখন কোনো পরমাণুই চায় না যে স্থিতিশীল অবস্থা থেকে অস্থিতিশীল অবস্থায় পরিণত হতে। এখন সোডিয়ামের বাইরের সেলে পি অরবিটালে পিএক্স, পিওয়াই ও পিজেড এই তিনটা অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ এই তিনটি অরবিটালে অর্ধপূর্ণ অবস্থায় আছে। অর্থাৎ এক্ষেত্রে 2px, 2py ও 2pz অরবিটাল সমূহ স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে 2px এ আছে দুইটা ইলেকট্রন, 2py এ একটি, 2pz এ একটি। অর্থাৎ এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা সমান নাই। px আছে দুইটা, py আছে একটা, pz আছে একটা। দুইটা অর্ধপূর্ণ আছে আর একটা অর্ধপূর্ণ নাই। তা আমরা জানি পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে। নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা আছে? 3টা, অক্সিজেনের ক্ষেত্রে 4টা। অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে পি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই কারণে নাইট্রোজেন স্থিতিশীল। এখন এই স্থিতিশীল অবস্থা থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে শক্তির মান তুলনামূলকভাবে বেশি প্রয়োজন। এই কারণে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। এই ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করলাম।